সিপিএম কর্মীর বাইক আটকে হেনস্থা হুমকি, বিজেপি কর্মীদের বিরুদ্ধে এমনটা অভিযোগ। পানিহাটির গোলাম মানিকডাঙ্গার ঘটনা। সিপিএম কর্মীর বাইক আটকে হেনস্থা হুমকি দেওয়া হয়। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কি কারণে হেনস্থা এবং হুমকি দেওয়া হলো এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কেন হুমকি দিলেন তারা, কি বলছেন? দেখো, কাশ্মীর ইস্যু নিয়ে কিন্তু পুলিশ লাগানো হচ্ছিল পানিহাটি পৌরসভা 30 নম্বর ওয়ার্ড ঘোড়া মানিকডাঙ্গা এলাকাতে, এবং সেই জায়গা থেকে অভিযোগ যে সিপিএম কর্মীদের কটাক্ষ করে বিজেপি কর্মীরা, এমনটাই অভিযোগ, এবং তা নিয়ে গন্ডগোল হয় এবং তারপরে কিন্তু গত পরশুদিন সেটা মিটে যায়। এবং গতকাল রাত্রিবেলা সিপিএম কর্মী প্রীতম ভৌমিক যখন তার বাড়ি যাচ্ছিলেন, তখন তার বাড়ির সামনে বাইক আটকে রাখেন বিজেপি কর্মীরা, এবং যেটা প্রীতম ভৌমিকের অভিযোগ, প্রায় 60 থেকে 70 জন বিজেপি কর্মী তারা কিন্তু কাঁধে বিজেপির পতাকা নিয়ে বাইক আটকে রেখে তাকে হেনস্থা করে এবং তাকে কিন্তু হুমকিও দেয়, এমনটাও কিন্তু অভিযোগ। এবং এই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন সিপিএম কর্মী প্রীতম ভৌমিক এবং তার পরিবারের লোকজন। এবং এই ঘটনায় সিপিএম নেতা দুলাল চক্রবর্তী পরিষ্কারভাবে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি কর্মীদের উদ্দেশ্যে যে যদি এই ধরনের ঘটনা যদি আগামী দিনে যদি বিজেপি কর্মীরা ঘটায়, তাহলে কিন্তু ঘরছাড়া করে দেওয়া হবে এবং মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে বিজেপি কর্মীদের, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই ঘটনায় পাল্টা সিপিএম কে কিন্তু কটাক্ষ করেছেন বিজেপি নেতা চণ্ডীচরণ রায়। বেশ, আমরা কিভাবে কথা বলবো, কিভাবে পোস্টার লিখবো, কি ভাষায় কথা বলবো, আরএসএসের কাছে আমাদের শিখতে হবে না। অনুরোধ করছি সংযত হবেন, সংযত না হলে পাল্টা ব্যবস্থা কিন্তু হবে। এবং পানিহাটিতে যারা এইসব করবেন তাদের কিন্তু বাড়িঘর ছাড়া করে দেবো আমরা। বুদ্ধ ভট্টাচার্যের কথা বলবো যে পশ্চিমবাংলায় আরএসএস নামধারী কিছু বদমাশ গুন্ডা, যাতে সাধারণ এটাই তাদের পরিচয়, তাদের মাথা ভেঙে দেবো পানিহাটিতে যদি বদমাইশি করার চেষ্টা করে। তারা যে কথাগুলো বলছে সেগুলো সর্বৈব মিথ্যা। অ্যাকচুয়ালি সিপিএম তো টিএমসির দালালি করছে। এখন ওদেরকে টিএমসির রসদ নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে যেভাবে ওরা লাফাচ্ছে, পিপিলেকার ডানা হয় মরিবার তরে। তো এরা তো অনেক দিন আগেই মরে গেছে, কারণ যারা মরে গেছে সেই মরার ওপরে খাড়ার ঘা দিয়ে কী লাভ আছে? সন্ধ্যাবেলা যখন আমি বাড়ি ঢুকছিলাম, আমার বাড়িতে এসে, মানে বাড়িতে না, বাড়ির সামনেই আমাকে তোরা হিন্দু না তোরা মুসলিম, তোরা সেই হুমকি দেওয়া হয়, মারধর করা, বলেছে আগামী দিনে দেখবো। বাইক ধাক্কা মেরেছে, বাইকে লুকিং গ্লাস ধরে ঘুরিয়ে। 70 মতো ছিল। তারা কি বিজেপি কর্মী? হ্যাঁ, বিজেপি কর্মী। তো খেলোয়াড় পরিচয় প্রতারণা, দাবা খেলোয়াড় পরিচয় প্রতারণা, ভিডিও জনপ্রতিনিধিদের থেকে আর্থিক সাহায্য, বাগদার ভিডিওর থেকে 10,000 টাকা আদায় করেছে এই প্রতারক। আরো ডিটেল আপনাদের জানাবো। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, একজন খেলোয়াড় এই দাবা খেলোয়াড় পরিচয় দিয়ে প্রতারণা? একদমই। দেখো, বাগদা ভিডিওর কাছে এসে এই ব্যক্তি অর্থাৎ প্রকাশ রায় নামে যে নিজেকে দাবি করেছিল এবং তিনি ভালো প্লেয়ার, তিনি ইন্টারন্যাশনাল খেলতে যাবে বলে তিনি সহযোগিতা চেয়েছিলেন, আর্থিক সহযোগিতা চেয়েছিলেন বাগদা ভিডিওর কাছে। বাগদা ভিডিও সেই মতোই তাকে প্রাথমিকভাবে 10,000 টাকা দেয় এবং সেই সহযোগিতা নেওয়ার পরেই ভিডিও সাহেব জানতে পারেন যে একাধিক প্রশাসনিক কর্তা অর্থাৎ বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একাধিক পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েও তিনি এরকম ভাবে প্লেয়ার হিসাবে সহযোগিতা চেয়েছেন এবং অন্যান্য আরো অনেক তথ্য নিজের সম্পর্কে দিয়েছেন, যাতে অনেক অসঙ্গতি রয়েছে। তারপরেই বাগদার ভিডিও নড়েচড়ে বসেন এবং বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বাগদা থানার পুলিশ এই প্রকাশ রায়কে গ্রেফতার করেছে, যার বাড়ি হাবড়া এলাকায়। এবং পুলিশ সূত্রে খবর, এই প্রকাশ রায় আগেও এরকম নিউ ব্যারাকপুর এলাকায় এরকম ধরনের প্রতারণা করে গ্রেফতার হয়েছিল এবং তিনি আরো অনেক প্রশাসনিক কর্তাদের কাছ থেকে আগেও এরকম ভাবে প্রতারণা করেছে বহু মানুষের সঙ্গে। বেশ, আপনাকে ফাঁসিয়েছে? কেন কেন ফাঁসালো? কেন? বিজেপি পার্টি করে বলে। হ্যাঁ, বিজেপি পার্টি করে বলে। আপনি বিজেপি পার্টি করেন? ভিডিওর কাছ থেকে কেন টাকা নিয়েছিলেন? আমি কোনো টাকা নিইনি। ও দাবা প্লেয়ার, বিভিন্ন অফিসে যাচ্ছিল, আমার গ্রাম পঞ্চায়েত অফিসগুলোতেও যাচ্ছিল টুর্নামেন্টের এক্সপেন্সেস বিয়ার করার জন্য। বিডিও অফিস থেকে কিছু অনুদান দিয়েছি, 10,000 টাকার মতো। প্রধানদের কাছ থেকে কিছু টাকা ও পেয়েছে। আমাকে বলছিল ওর বাড়ি বনগাঁতে, পঞ্চায়েত সমিতির বিভিন্ন জনকেও বলেছে ওর বাড়ি হাবড়াতে। তাছাড়া আমাকেও বলেছে ও হাইকোর্টে কাজ করে। একটা ফটকা যখন মাথায় এলো
তখন আমি থানার সঙ্গে কথা বলেছি, তখন এটা প্রমাণ হলো যে ও একটা ফ্রড। ওরা ওখানে গুলি চালিয়েছে, ইসলামিক টেরোরিজম। আমি শাহরুখ খানের সিনেমা দেখবো না? ভারতবর্ষের সব মুসলমানকে আক্রমণ করা গেছে, যে হিন্দু চিহ্নিত করে মারা হয়েছে। আরে সেটাই তো সবথেকে বড় রহস্য। না এই যে শব্দটা তুলছেন এটাই কিন্তু প্রো পাকিস্তান কথা। দেশ যদি বিপন্ন হয়, দেশের সংহতির কথা ভাবতে হবে। সেই সংহতির কথা ভাবতে গিয়ে গোয়েন্দা ব্যবস্থাকে আরো আটোসাটো করার দরকার। মানে এটা অত্যন্ত হাই লেভেল প্ল্যানিং, খুব বড় ধরনের কনস্পিরেসি। কোথাও একটা এসপার ওসপার করার সময় হয়তো এসেছে। সোজা সাপটা আজ রাত 10টা। তমলুকের দিকে নজর রাখি। তীব্র গরম, আর এই তীব্র গরমের মধ্যে জল কষ্ট চরমে তমলুকের ওয়ার্ডে ওয়ার্ডে জলের সংকট। বাড়ির কলে জল পড়ছে না, পুরসভার অস্থায়ী জলের ট্যাঙ্কেও সমস্যা মিটছে না। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, একদিকে ব্যবসা, তীব্র গরম, আর সেই গরমের মধ্যে জল পাচ্ছে না তমলুকের বাসিন্দারা। কেন এই পরিস্থিতি? কতদিন ধরে এই পরিস্থিতি? কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না পুরসভা? তমলুক মানে তমলুক বললেই সবটা বলা হবে না। তমলুক হলো পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর, এবং সেই সদর শহরে এই অবস্থা। বিভিন্ন ওয়ার্ড রয়েছে, বেশিরভাগ ওয়ার্ডে কিন্তু এই অবস্থা। 5 নম্বর, 11 নম্বর, 10, 13 এবং 18 নম্বর ওয়ার্ডগুলিতে জলের কষ্ট তীব্র। তার মধ্যে 7 নম্বর ওয়ার্ডের যে ছবিতে দেখা যাচ্ছে যে একবারে চরম দুর্ভোগ, এবং দম বন্ধ করা কাঠফাটা রোদ ঠিকই বলেছিল। তার মধ্যে যখন জল পাচ্ছেন না মানুষজন এবং সেই জল কষ্টে ভুগছেন নাগরিকরা, তখন কিন্তু পুরো কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ছাড়া সেভাবে কিছুই দিচ্ছেন না। এটাও অভিযোগ করছেন এলাকার মানুষজন। তাদের বক্তব্য যে আগের তুলনায় এবছর গ্রীষ্মকালীন জলের সমস্যা অনেকখানি বেড়েছে, এবং যার মধ্যে ব্যাপক সমস্যায় রয়েছে তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার 7 নম্বর ওয়ার্ড এলাকা। ওই ওয়ার্ডের বাসিন্দারা বলছেন বেশ কিছুদিন ধরে বাড়ির কলগুলিতে অল্প অল্প জল পড়লেও এখন একেবারেই জল পড়ছে না, এবং যার জেরে তাদের দুর্ভোগ চরমে উঠেছে। পুরো কর্তৃপক্ষের কাছে তারা দাবি করছেন, পুরসভার চেয়ারম্যান প্রতিশ্রুতি দিচ্ছেন, যে প্রতিশ্রুতি বছরের পর বছর দেওয়া হচ্ছে বলে অভিযোগ, কিন্তু কাজের কাজ কিছু না হওয়ার ফলে জল কষ্টে ভুগছেন এই শহরের মানুষ। নজর থাকুক কতদিন এই সমস্যার সমাধান হয়। শুধু গ্রীষ্মকালে হতো, গত 2 বছর ধরে আমরা সব সময় এই সমস্যার সম্মুখীন। 20টা ওয়ার্ডের মধ্যে 7 নম্বর ওয়ার্ড সবচেয়ে ছোট, 3টে পাম্প আছে এখানে, তা সত্ত্বেও আমরা জল পাচ্ছি না। আমরা চাইছি আমাদের সমস্যার সমাধান করুক, আর ওনারা যদি কাজে অসফলই হন তো আমাদের জানাক, ওনাদের লিখিত প্যাডে আমাদের জানাক যে আমরা অসমর্থ জল আপনাদের দিতে। আমরা ডিএম এর সাথে দেখা করব। আমরা আমাদের সমস্যা নিয়ে তো থাকা সম্ভব নয়। প্রত্যেক বছর গরমের সময় জলের সংকট দেখা দেয়, এবং জলের সোর্সটা তো লিমিটেড সোর্স, যার ফলে সেখানে জলের এই সমস্যাটা দেখা দিচ্ছে। তবে আমরা আশা করছি 26-এ প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা নদীর জলের প্রকল্পের জল পৌঁছে দিতে পারবো। আমরা জলের ট্যাঙ্ক দিয়ে এই পরিস্থিতিটা মেকআপ করার চেষ্টা করছি। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যেখানে সমস্যা সেখানে আমরা জলের ট্যাঙ্ক দিচ্ছি। তমলুকের ছবিটা দেখালাম, এবার ঘাটালের ছবিটা দেখাই। একে গরমে নাজেহাল অবস্থা, তার উপর তীব্র জলের সংকট ঘাটালেও। জল সমস্যায় ঘাটালের খড়ার পুরসভার 8 ও 9 নম্বর ওয়ার্ড। কল রয়েছে, কল থাকলেও জল পড়ে না। দূর থেকে জল আনতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, ভোগান্তির শিকার হতে হচ্ছে। জলের অভাবে বন্ধ রয়েছে স্কুলের রান্না, অর্থাৎ স্কুলের ছোট ছোট খুদে পড়ুয়া যারা, তারাও জল পাচ্ছে না। খুব তাড়াতাড়ি সমস্যা মেটানো হবে, কিন্তু কতদিন ধরে এই পরিস্থিতি? কেন এই পরিস্থিতি? এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি, অর্থাৎ পানীয় জলের যে সমস্যা, জল সংকট, তা কিন্তু মেটেনি। পুরসভা আশ্বাস দিয়েছে দ্রুত সমস্যার সমাধান করা হবে। 4-5 দিন এরকম পড়ছে, আমাদের কলে তো পড়েইনি। ওই যে যেমন পড়ছে ওখানটা একটু একটু পড়ছে, রাত্রেবেলা একটু একটু দেয় পড়ে। আগে ঠিক ছিল, এই কিনে একটু একটু পড়ছে, বইছি। রাত্রেবেলা আর কি করবো? সেই আচ্ছা দিতে পাড়া থেকে আনি জল, জলেই যায়নি, আসেনি জল। সেই অনেক দূর থেকে জল আনতে হচ্ছে। একটু জলের গাড়ি দিয়ে গেছে, আসো সেই দিকেই জল শেষ হয়ে গেছে।
আমাদের যে রিজার্ভার কাজ চলছে, আজকে মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে। ডাইরেক্ট ছাড়া হচ্ছে তো উঁচুগুলো একটু কম কম পড়ছে আর কি। জল ট্যাঙ্কটা যেখানে প্রয়োজন হচ্ছিল সেখানে পাঠানো হচ্ছিল। নজর রাখছি পরের খবরে। আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভে জয়ন্তী জনপদ, অনেকেই এখানে ঘুরতে চান, জনবসতিও রয়েছে। আর সেই জয়ন্তী জনপদে ভাঙন আতঙ্ক, জয়ন্তী নদীর জলে নিশ্চিহ্ন হওয়ার ভয়। জয়ন্তী থেকে ঘন্টা দেড়েক দূরেই কালচিনি, এখানেও ভাঙন আতঙ্কে স্থানীয়রা। এটা আলিপুরদুয়ারের জয়ন্তী নদী, বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে। জয়ন্তী নদীর এক পাশে জয়ন্তী পাহাড়, আরেক পাশে জয়ন্তী জনপদ। এখানকার জনসংখ্যা প্রায় 750। এই জয়ন্তী জনপদেই এখন ভাঙন আতঙ্ক, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয়। খুবই আতঙ্কতে থাকে আমাদের জয়ন্তী নদী যেটা আছে, পাহাড়ের জল বৃষ্টি আসলে পরে আমাদের কখন বাঁধ ভেঙে পড়ে যাবে ঘুমন্ত অবস্থায়, রাতে অবস্থায় বা দিনের বেলায় আমরা সেটা বলতে পারবো না। কিন্তু আমাদের জয়ন্তী নদীকে নিয়ে আমরা খুব আতঙ্কিত থাকি, ভয়ে থাকি। কোনো কাজ হয় না আমাদের। আমরা প্রতি বছর আমরা পঞ্চায়েত প্রধান, বিডিও, ডিএম ম্যাডামকে জানাই যে আমাদের একটু বাঁধের জন্য, যে বাঁধ হইলে আমরা সেফটি থাকবো। মানে আতঙ্কে থাকি যে কখন আমাদের ভুটান পাহাড়ের জল নামবে, যে আমরা ওয়াশ আউট হয়ে যাব। ভুটানে উৎপত্তি জয়ন্তী নদীর, সেখান থেকে বয়ে এসেছে বক্সা টাইগার রিজার্ভে। 2 বছর আগে বর্ষায় এই নদী ভয়ঙ্কর চেহারা নেয়, জল ঢুকে পড়ে গ্রামে, ভেঙে গিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একাংশ। এবার কি হবে আতঙ্কে স্থানীয়রা, তাদের দাবি পাকা বাঁধ চাই। চাচ্ছি এখানে ভালো করে বাঁধ হোক, জলটা গ্রামের দিকে ঢুকবে না, সমস্যাটা কম হবে। তাইলে ড্রেজিং না করে পাথর যদি নদীর থেকে না তোলা যায় তাহলে এই প্রবলেম কিন্তু সলভ হবে না। এর জন্য দরকার ভারত ভুটান নদী কমিশন। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আছে, আমরাও আমাদের দৃষ্টি রাখছি এই প্রবলেম যাতে তাড়াতাড়ি সলভ করা যায়। তোরসা নদী তো ছিলই দোসর কুলটি নদী। আলিপুরদুয়ারের কালচিনিতে কোদাল বস্তি, অনেকে এখানে ঘুরতে যান। এই বস্তির দুদিকে 2টি নদী, তোরসা এবং কুলটি। বর্ষা এলেই এই 2 নদী ফুলে ফেঁপে ওঠে, তলিয়ে যায় কোদাল বস্তির 7টি হোমস্টে। আবার সামনে বর্ষা, এখন থেকে আতঙ্কে কালচিনির গ্রাম। কোনো আরো বর্ষা আসতেছে, কোনো বর্ষার সময় আরো কি হয় আরো আসতে পারে, ওই জন্য আমরা এই জমির বানের জন্য কোনো ব্যবস্থা করলে ভালো হয়। কোদাল বস্তির বাসিন্দারা রাভা জনজাতির, তাদের হয়ে জেলা শাসককে বুধবার ডেপুটেশন দেয় রাভা স্টুডেন্টস ইউনিয়ন। সামনে বর্ষার জন্য আমরা যেহেতু বড় কাজ না হলেও ওই কুলটি নদীর যেটা বাড়ির ধস হচ্ছে, ওই জায়গাটা আমরা প্রোটেকশনের জন্য সাহেবকে আজকে আবেদন করলাম। আমরা তো অনেকবার চেষ্টা করলাম, ডিএম কপিও দেওয়া আছে, কিন্তু এটা কোনো কিছু এখন পর্যন্ত সোজা হচ্ছে না। অবস্থা খুবই খারাপ। এই বর্ষায় কি হবে জানি না। আমরা লোককে সান্ত্বনা দিতে হচ্ছে, কিন্তু একটা গ্রাম যদি ভেসে যায় সান্ত্বনা দেওয়ার মতো তার কথা থাকে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।